জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে অপরাজিত ইস্টবেঙ্গল ঘরের মাঠে রেলওয়েকে 2-0 গোলে হারিয়ে সুপার সিক্সের দিকে আরও এক পা বাড়িয়ে রাখলো লাল হলুদ। ম্যাচে সেরা হয়েছেন জেসিন টিকে। কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। গত ম্যাচে পুলিশকে 6-0 গোলে হারানোর পর বুধবার রেলওয়েকে 2-0 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে শুরু করেন লাল হলুদের ফুটবলাররা, কিন্তু রেলওয়ের রক্ষণকে ভেদ করতে পারছিল না তারা। ইস্টবেঙ্গল গোলমুখ খুলে বিরতির ঠিক আগে মোহাম্মদ মোশাররফের বাঁ পায়ের চিপ সোজা গোলে ঢুকে যায়। দেখতে অসাধারণ লাগলেও গোলটির পেছনে কিছুটা ভাগ্য সহায় ছিল। বাঁ দিক থেকে সেন্টার করতে গিয়ে বলটি জালে জড়িয়ে যায়। গোলকিপার শুভঙ্কর দত্ত বলের ফ্লাইট মিস করেন। দ্বিতীয় গোলটি 70 মিনিটের কাছাকাছি করেন আদিল আমান। ম্যাচের সেরা হয়েছেন জেসিন টিকে। এই জয়ের পর গ্রুপ শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। অপ্রতিরোধ ইস্টবেঙ্গল রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। আর প্রিয় দলের খেলা দেখে উচ্ছ্বসিত সমর্থকরা। এবার কলকাতা ফুটবল লিগ ইস্টবেঙ্গলই জিতবে বলে দাবি সমর্থকদের। ইস্টবেঙ্গলের অপ্রতিরোধ দৌড় কিন্তু এখনো চলছে। কলকাতা ফুটবল লিগে টানা আনবিটেন রান যেটা চলছে ইস্টবেঙ্গলের, পরের পর ম্যাচ যেভাবে জিতে চলেছে আজকেও তার অন্যতা হলো না। রেলওয়ে এফসিকে 2-0 গোলে হারালো ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে। আমি এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলবো। এইভাবে আনবিটেন রান পর পর ম্যাচ জিতছে আপনাদের প্রিয় দল, কি বলবেন? এ তো বাঙালির খেলা, এ তো জেতা ম্যাচ, এগুলো জেতা ম্যাচ। রেলওয়ে এইসব টিম মনে করি না। যদি মোহনবাগানকে দেখিয়ে দেবো কলকাতা লিগে পাচ্ছি না। এখনো পর্যন্ত সিএফএল আমরাই চ্যাম্পিয়ন আছি। এতটাই কনফিডেন্ট যেভাবে ইস্টবেঙ্গল খেলছে, মোটামুটি গুটিয়ে গেছে, ওদের আর কথা বলে লাভ নেই। এখন আমরাই চ্যাম্পিয়নের দোরগোড়ায় আছি। এবার খালি ক্লাব গঙ্গায় ভেসে যাবে আর কদিন পরে। ইস্টবেঙ্গল এই যে এত পরপর জিতছে, কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন হবে? এবারে একদম আমরাই চ্যাম্পিয়ন, আমরা লিখে রাখতে পারি আমরাই চ্যাম্পিয়ন এবছর। আমরা ইস্টবেঙ্গলের চলো কি কোনো স্লোগান শুনতে পারি? দুই পুত্রকে নিয়ে এসেছি, 2 গোল। 18 তারিখ মাচাদের 3টে দেবো ডার্বিতে, 3টে। আমরাই থাকবো ইস্টবেঙ্গল। 18 তারিখ 3 গোলে জিতবো আমরা মিনিমাম। এখানে একটু অন্যবারের থেকে তো আলাদা আছি, কারণ সব বিভাগেই সেরা প্লেয়ারদের দিয়ে টিম করা হয়েছে। তো আমরা হোপফুল কলকাতা লিগ তো চ্যাম্পিয়ন হবই, সঙ্গে ডুরান্ড কাপ, আইএসএল বা অন্যান্য ট্রফি যেগুলো আছে সেগুলো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপ ফাইটের দিকেই থাকবে। সব চ্যাম্পিয়ন হবে, আইসিএল হয়েছে, আরো হবে, সব চ্যাম্পিয়ন। সমর্থকরা কিন্তু অত্যন্ত আশাবাদী যেভাবে তাদের প্রিয় দল খেলছে, তাতে এবারে কলকাতা ফুটবল লিগের ট্রফি ইস্টবেঙ্গলই জিতবে এবং ইস্টবেঙ্গল ক্লাবেই কিন্তু সেই ট্রফি শোভা পাবে। যেভাবে অপ্রতিরোধ্যভাবে ছুটে চলেছে ইস্টবেঙ্গলের বিজয় রথ, তাতে কিন্তু একটা কথা পরিষ্কার যে সমর্থকরা যেটা ভাবছেন সেটা কিন্তু হওয়ার সমূহ সম্ভাবনা। কারণ ইস্টবেঙ্গল যদি এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে বলাই যায় আরও একবার কলকাতা লিগ ঢুকবে এই লাল হলুদ শিবির, এই লাল হলুদ ক্লাবে। ক্যামেরা সোমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর এই রেলওয়ে এফসিকে আজ হারিয়ে গ্রুপ শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই রেলওয়ের বিরুদ্ধে সহজ জয় পায় আজ লাল হলুদ। পুরো দলকে আরও উপরে দেখতে চান কোচ বিনো জর্জ। ছিলেন না সায়ন, এমনকি ম্যাচে ছিলেন না বিষ্ণুও। তবুও ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। রেলওয়েকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আত্মবিশ্বাসী ইমামি ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলছেন পুরো দলকে নিয়েই আরও ওপরের দিকে এগিয়ে যেতে চান তিনি। Yeah, so I appreciate my boys. They know the importance of the Calcutta League. Each match we are planning like that. So today they did well. Obviously the point is important for us. এদিকে ম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রেলওয়ে এফসির কোচ নীলাঞ্জন গুহ। তার দাবি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। ম্যাচে একাধিকবার সাইডলাইন থেকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাকে।
আপনারা যদি দেখেন যে ওদের গোলটা যেভাবে হয়েছে, একটা মাইনাস করতে গিয়ে সেই বলটা গোলে চলে গেছে। তো আমাদের এই বলটাও মিঠুনের যে ক্রসিংটা সেটা হয়তো গোলে যাচ্ছিল, গোলও যেতে পারতো। তো সেই বলটা একটা গোল বাউন্স হওয়ার এরমভাবে হাত স্ট্রেচ করে, আমাদের লতে বলা হয়েছে যে হাত যদি ন্যাচারাল ইয়েতে থাকে তাহলে ও পুরো হাত স্ট্রেচ করে সেই বলটা আটকালো, সেটা রেফারি ওভারলুক করে গেল। রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন না বলে জানিয়েছেন রেলওয়ে কোচ। ক্যামেরায় নবীন এবং সৌমেনের সঙ্গে দেবাঞ্জন এবং অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগে চাপে রয়েছে। এর আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারতে হয়েছে সাদা কালো ব্রিগেডকে। বৃহস্পতিবার কলকাতা লিগে পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামছে মোহামেডান। সুপার সিক্সে যাওয়ার আশা যদি জিয়ে রাখতে হয় তাহলে এই ম্যাচ জিততেই হবে মোহামেডানকে। তুলে দিয়েছেন হেড এবং গোল। কলকাতা লিগের ম্যাচে অঘটনের শিকার হতে হয়েছিল। অপ্রত্যাশিতভাবে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারতে হয়েছিল মোহামেডান স্পোর্টিংকে। মাঠে ফুটবলারদের একাধিক ভুলের খেসারত দিতে হয়েছিল দলকে। বৃহস্পতিবার ফের একবার লিগের ম্যাচে খেলতে নামছে মোহামেডান। প্রতিপক্ষ পাঠচক্র। বর্তমানে গ্রুপে সবার শেষে রয়েছে তারা। তবুও পাঠচক্রকে সমীহ করছেন মোহামেডান কোচ হাকিম। They are in the bottom, but you cannot take them lightly. They are a good team. I've seen they play very good football, and if we have to approach them with a strong mentality, because they're a very strong team. Actually, it's just unlucky that maybe some matches they have drawn, they have not got the results, but they are really a good team. So we are going all out. We are going to give our best, and we try to make sure that we get good results. এতদিন দলের বেশ কয়েকজন জ্বরে ভুগছিল, তবে তারা এখন সুস্থ বলে জানিয়েছেন মোহামেডান কোচ। বৃহস্পতিবার ম্যাচে গোটা দলকে পেয়ে কিছুটা স্বস্তিতে কোচ হাকিম। ক্যামেরা নবীনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। মোহনবাগান দিবসে প্রধান নায়ক তারাই। সেই শিবদাস, বিজয় দাস, অভিলাষ ঘোষেদের মোহনবাগানের লনে বসানো মূর্তি সরাতে বলেছে সেনাবাহিনী, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া মোহনবাগান ইস্ট বেঙ্গলে। এটা সেই মোহনবাগানের ঐতিহাসিক অমর একাদশ, যারা 1911 সালের 29শে জুলাই ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে এই মাঠেই খেলে ঐতিহাসিক জয় এনে দিয়েছিল ভারতীয় ফুটবলে প্রথম আইএফএ শিল্ড জয়ী দল হিসাবে। সেই 29শে জুলাই প্রতি বছর পালিত হয় মোহনবাগানে, এবং তার জন্য মোহনবাগান দিবস উপলক্ষে গোটা তাঁবু সেজে উঠেছে সবুজ মেরুন রঙে। দিন কয়েক আগে সেনাবাহিনী এসে মূর্তিগুলোকে এখান থেকে সরিয়ে নিতে বলে, যার পরে কিন্তু ময়দান থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের তরফে। জানানো হয়েছে প্রতিক্রিয়া। আমাদের দুর্ভাগ্য যে হয় আমরা আর্মিকে বোঝাতে পারছি না আমাদের এই তিনটে ক্লাবের ভারতবর্ষের স্বাধীনতায় কি স্যাক্রিফাইস আছে, আর নতুবা ওনারা বুঝতে চাইছেন না যে আমাদের কোনো স্যাক্রিফাইস নেই। এই যে 100 বছর ধরে আমরা এই তিনটি ক্লাব ভারতবর্ষকে শুধু স্বাধীনতার বাইরেও ফুটবলকে নার্স করে গেছি এবং যাচ্ছি। 1928 সালে যে হকি অলিম্পিক খেলতে গেছিল, সেখানে আমরা আর মোহনবাগান চ্যারিটি ম্যাচ খেলে পয়সা তুলে দিয়েছিলাম। আমার মনে হয় সেনাবাহিনীর মানুষরা জানেন না, ওনাদের আমরা জানাতে হয়তো ব্যর্থ হচ্ছি। যাদের আত্মার আত্মীয় এই প্রতিকৃতি অর্থাৎ মোহনবাগান ক্লাবের কর্তারা, তারা কিন্তু বলছেন যে সেনাবাহিনীকে তারা বোঝাতে সক্ষম হয়েছেন। প্রথম থেকেই ওদের বক্তব্য ছিল এটা পার্মানেন্ট যেন না হয়, তো আমরা পার্মানেন্ট বানাইনি। ওটায় চাকা আছে, ওটা রিমুভেবল, কিন্তু রিমুভেবল হলেও সঠিক জায়গায় রাখতে হবে। তো ওরা এসে বলেছিল যে এটা এখান থেকে যদি অন্য কোথাও তোমরা ট্রান্সফার করো। তো ওদেরকে আমি একটা কথাই বলেছিলাম যে আমাদের দেখবেন আমরা মোহনবাগান ক্লাবকে মন্দির বলি, আমরা সবাই দেখবেন ঢোকার সময় গেটে নমস্কার করে ঢুকি, কিন্তু মন্দিরের মধ্যে ভগবান থাকে তো, কোনো মূর্তি ছিল না আমাদের। তো আমাদের ভগবান হচ্ছে 1911, তো এই 1911 মূর্তি স্থাপন করেছি। তো দে আর অ্যাকচুয়ালি দ্য গড অফ মোহনবাগান। জিওসি বেঙ্গল এরিয়াকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি নিজে এসেছিলেন, ওনার সঙ্গে আমি নিজে উনি ঘুরে দেখেছেন। যে মোহনবাগান দিবস নিয়ে মোহনবাগান সমর্থকেরা আলোড়িত হন, ইতিহাসে যে 29শে জুলাই স্বর্ণাক্ষরে লেখা, যারা সেই ইতিহাস লিখেছিলেন তাদের ঠাঁই শেষ পর্যন্ত কোথায় হবে? এই ক্লাবের লনে, নাকি ক্লাবের
যে মিউজিয়ামের পরিকল্পনা আছে সেখানে? উত্তরটা দেবে সময়। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। আর এবার দেখে নেব ফুটবলে কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার, আর তার দুদিন আগেই ফুটবল সহ কিছু খেলা শুরু হয়ে গিয়েছে। বুধবার প্রথম দিনে আর্জেন্টিনা আটকে গেল মরক্কোর বিরুদ্ধে। ম্যাচ শেষ হলো 2-2 ব্যবধানে। প্রথমার্ধ পর্যন্ত 0-2 গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির দেশ। 68 মিনিটের মাথায় 1 গোল শোধ করে আর্জেন্টিনা, আর তারপর ইনজুরি টাইমে গোল করে ম্যাচ বের করে ওটামেন্ডিরা। কোপা আমেরিকা জেতার পর টিম বাসে বর্ণবিদ্বেষমূলক গান গেয়েছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। সেই প্রতিশোধ প্যারিস অলিম্পিক্সের আসরে। আসলে আফ্রিকার ফুটবলারদের নিয়ে বর্ণবিদ্বেষমূলক গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। বুধবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচে কিক অফের আগে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গবিদ্রুপ করেন মরক্কোর দর্শকরা। শুধু তাই নয়, খেলা শেষে মাঠেই আক্রান্ত হন আর্জেন্টিনা ফুটবলাররা। মাঠে নেমে আসেন মরক্কোর সমর্থকরা। এমনকি আর্জেন্টিনা ফুটবলারদের তাক করে বোতলও ছোড়েন তারা। এদিকে বুধবার জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলো ইউরো চ্যাম্পিয়ন স্পেন। উজবেকিস্তানের বিরুদ্ধে জিতল 2-1 ব্যবধানে। ম্যাচে প্রথমার্ধে মার্ক পুবিলের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন, কিন্তু পেনাল্টি থেকে গোল শোধ করে উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধে 59 মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন স্পেনের সার্জিও গোমেজ। তার 3 মিনিটের মধ্যেই অবশ্য গোল করেন তিনি। ভারতের জার্সিতে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে খেলা গোলকিপার ধীরাজ সিংকে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট। 1 বছরের চুক্তিতে দলে এলেন ধীরাজ। মণিপুরের ছেলে ধীরাজ শেষ 3 বছর খেলেছেন এফসি গোয়াতে। এছাড়াও ধীরাজ খেলেছেন কেরালা ব্লাস্টার্স এবং ইন্ডিয়ান অ্যারোসেও। কলকাতায় এটিকে মোহনবাগানের সময় সবুজ মেরুন জার্সি পরে খেলার অভিজ্ঞতাও রয়েছে ধীরাজের। 29শে জুলাই থেকে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দিন থেকেই হোসে মলিনার দলের প্রস্তুতিতে যোগ দেবেন ধীরাজ। সদ্য মায়ানমার থেকে ফিরেছেন ভারতীয় মহিলা ফুটবল দলের হয়ে। মায়ানমারে খেলতে গিয়েছিলেন নদিয়ার রিম্পা হালদার। তার বাড়ি নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়া এলাকায়। বাড়ি ফিরেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন রিম্পা। হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় দলের সদস্য রিম্পা হালদারকে সংবর্ধনা দেওয়া হলো। এই ক্লাব থেকে ফুটবল জীবন শুরু করেছিল রিম্পা। নিজের ছাত্রীকে আরও বড় জায়গায় দেখতে চান রিম্পার কোচ অভিক বিশ্বাস। এখান থেকে আমার স্যার নদিয়া ডিস্ট্রিক্টে ট্রায়াল ছিল, তো এখানে নিয়ে গেছিল। ওইখান থেকে নদিয়া ডিস্ট্রিক্টে সিলেকশন পাই, ওখান থেকে শুরু। তারপরে ওখান থেকে নদিয়া ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার পরে ভালো খেলি, তারপরে বেঙ্গল টিমে চান্স পাই। বেঙ্গল টিমে ভালো খেলার পরে অন্য অন্য ক্লাব খেলি, তারপরে ইন্ডিয়া টিমে চান্স পাই। রিসেন্টলি সে ভারতীয় দলে সুযোগ পেয়েছে এবং মায়ানমারে যে আন্তর্জাতিক ফ্রেন্ডলি হলো সেখানে সে দলে ছিল এবং আগামীতেও থাকবে। আশা করি আগামী সাব গেমসে যে আন্ডার-19 টিম হবে সেখানে ও সেই টিমে অন্তর্ভুক্ত হবে। অংশুমান গায়কোয়াড়কে কপিল দেবের বার্তা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করে ভিডিও বার্তা পাঠিয়েছেন কপিল দেব। Hi Anshu, I know you're going through rough time, but doesn't matter. We all gone through rough time in life. I remember all the good days. The first time when I played under you, Mohanudullah Gold Cup, you were my captain. And I remember when I was captain, you got 200 runs in Jalandhar against Pakistan. So good memories, and bad difficult time comes and goes, but I know that you are a fighter. Come on, cheer up. Try to live a life whatever God have given you. And I wish you get better and better. And be happy. We all have to go one day, but
The best part about human being is fight it out the way you fight it out on the cricket field. जो होना है सो होना है, देखा जाएगा. उम्मीद करते हैं कि हम जल्दी से जल्दी मिलेंगे. We'll all celebrate. So look after yourself. Love you. From the entire cricket community, we all feel proud about you. Remember that. Don't let us down. Look after yourself. Love you, Anshu. Take care. আর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। পেশায় স্কুল শিক্ষিকা, নেশা পর্বত আরোহণ। 2016 থেকে জয় করে চলেছেন একের পর এক পর্বত শৃঙ্গ। আর এবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে হিমালয়ের রামজাক শৃঙ্গ জয় করলেন নদিয়ার রুম্পা দাস। হিমালয়ের রামজাক শৃঙ্গ উচ্চতায় 6318 মিটার। এই শৃঙ্গ জয়ের উদ্দেশ্যেই গত 30শে জুন রওনা হয় 6 সদস্যের একটি দল। 9 জুলাই বেস ক্যাম্পে পৌঁছন তারা, আর অবশেষে 11 জুলাই ভোর 4:55 মিনিটে এই শৃঙ্গ জয় করে দলটি, যে দলে ছিলেন নদিয়ার রানাঘাটের স্কুল শিক্ষিকা রুম্পা দাস। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রামজাক শিখর জয় করলেন তিনি। 2015 সালে বসন্ত সিংহ রায়ের ম্যাকের সদস্যপদ গ্রহণ করেন রুম্পা। তারপর থেকেই জয় করে চলেছেন একের পর এক পর্বত শৃঙ্গ। আমি বিএমসি করেছি, মানে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছি দার্জিলিং থেকে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে 2015 সালে। আর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করেছি 2019 সালে ওই উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। এবং সুখের কথা হচ্ছে আমি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে সে বছর বেস্ট ট্রেনি ছিলাম। সংসারও ছাড়ি না, স্কুলও ছাড়ি না, আমি পুরোদমই সংসারী, কারণ আমার বাড়ির কাজ সমস্ত কাজ আমি করি। আমার একজন শুধু বাইরের কাজের হেল্পিং হ্যান্ড আছেন, কিন্তু আর বাকি রান্নাবান্না থেকে সমস্ত ঘরের কাজ আমি নিজে করি। আর স্কুল করি। আমি আজকে 17 বছরের চাকরিতে আমার একদিনও লেট নেই। বহুদিনের ইচ্ছা এভারেস্ট জয় করবার। কোভিডের কারণে খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল, তবে এভারেস্ট জয়ের স্বপ্ন এখনো তার দু চোখে। এভারেস্টের আমার যখন কোভিড হয়েছিল, আমাকে আমার এজেন্সিকে সবটা টাকাই দিতে হয়েছিল, প্লাস আমার হসপিটালের খরচ আমার ছিল, সেই জন্য অনেক টাকা আমার চলে গেছে। কিন্তু এবার যদি আমি ভাবি আবার এভারেস্টের কথা, সেক্ষেত্রে আমার একটা স্পন্সরের বিশেষ প্রয়োজন হলে নিশ্চয়ই যাব। আজকে স্পন্সর জোগাড় হলে অবশ্যই কালকেই সার প্রিপারেশন নেওয়া শুরু করবে, এমন একটা মনোভাব আমার। যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথা যেন অক্ষরে অক্ষরে মিলেছে রুম্পার ক্ষেত্রে। আগামী 8ই অক্টোবর ঘড়িচেন জয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন এই পর্বতারোহী। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। সেই 1997 সাল, তখন থেকে মাঠে খেলা দেখতে আসেন প্রদীপ দাস। একটু ভুল বলে ফেললাম, খেলা দেখতে নয়, খেলা শুনতে আসেন এই ইস্ট বেঙ্গল সমর্থক। দেখুন অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন। প্রদীপ দাস কোটি কোটি ইস্ট বেঙ্গল সমর্থকদের মতো তিনিও আরও একজন লাল হলুদ সমর্থক। তবে তিনি কিছুটা হলেও আলাদা, বরং বলা যায় অনেকটাই আলাদা। লাল হলুদ সমর্থকরা দল বেঁধে মাঠে যান প্রিয় দলের খেলা চোখ ভরে দেখতে, তাদের জয় দেখতে। তবে প্রদীপ দাস মাঠে যান কান দিয়ে খেলা দেখতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ সালকিয়ার প্রদীপ দাস জন্ম থেকেই দৃষ্টিহীন। ইস্টবেঙ্গল মাঠ থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন, প্রিয় দলের খেলা থাকলেই তিনি উপস্থিত হন গ্যালারিতে। মাঠে দর্শকদের কোলাহল, রেফারির বাঁশি শুনেই চেটেপুটে উপভোগ করেন প্রিয় দলের খেলা। প্রত্যেকটা মুভমেন্ট বুঝতে না পারলেও গোল মিস হলো কিনা বা প্রিয় দল গোল করতে পারলো কিনা সেটা তিনি বুঝে যান একদম সঠিকভাবে। মানে সবাই চোখে দেখে, কিন্তু আমার কানটাই হচ্ছে আমার আইসাইট। কানের আওয়াজেই কিন্তু এই ফুটবলটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করেছি, এবং রীতিমতন আমার 30 থেকে 35টা বাচ্চাকে আমি কিন্তু প্রশিক্ষণও দিই ফুটবলের। কোথায়? সালকিয়াতে। 5টা তো কে কাকে দিল সেই ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না, কিন্তু গোল একটা হলো সেটা আমি যথেষ্ট বুঝতে পারি, বা গোল মিস করলো সেটাও একটা আমার শাউটিং হয়।
বা ধরুন আমার দল যদি গোল খায় সেটাও একটা ধরনের শাউটিং হয়, তার কারণ সমস্তটাই দর্শকের কোলাহল থাকে। এভাবেই গত 27 বছর ধরে খেলা দেখছেন তিনি। বুধবার ইস্টবেঙ্গল মাঠে রেলওয়ে এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচেও গ্যালারিতে ছিলেন তিনি। ফুটবলের প্রতি এরকম ভালোবাসা গোটা ফুটবল বিশ্বেই বোধহয় বিরল। এক অসামান্য কাহিনী, এই কাহিনী বোধহয় সত্যি বিশ্ব ফুটবলে বিরল, যা পাওয়া যায় শুধুমাত্র কলকাতা ময়দানে। আমরা কলকাতা ময়দানের আবেগ নিয়ে বহু কথা শুনেছি, এই ধরনের আবেগ আরও একবার চিনিয়ে দিল যে কলকাতা ময়দান রয়েছে কলকাতা ময়দানেই। ক্যামেরার সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর এবার খেলার টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। প্যারিস অলিম্পিক্সে কোভিড আতঙ্ক, অস্ট্রেলিয়ায় মহিলা ওয়াটার পোলোর 5 সদস্য কোভিডে আক্রান্ত। সোনা জয়ের লক্ষ্যে মীরাবাই চানু। গত অলিম্পিক্সে রূপো জিতেছিলেন ভারতের এই ভারোত্তোলক। ফ্রান্সে জোর কদমে চলছে প্রস্তুতি। এক্সে ভিডিও পোস্ট ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। 24 বছর কোচ থাকার পর চাকরি গেল অশোক আসলকারের। সূর্যকুমার যাদবের ছোটবেলার কোচ অশোক অনেক কম বেতনে একটি ইনডোর টার্ফে কোচিং করাচ্ছেন তিনি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জের ভেঙে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।